আজকের ঘটনা নিছক গল্প নয়, সত্য একটি ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছে। ধরাকে সরা জ্ঞান করা স্বভাব দোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটি বেশি বোঝা অন্যকে হে প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বাঁধে। সময়ের প্রবাহে শিক্ষা, জ্ঞান ও পারিপার্শ্বিকতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যে এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এর মধ্যে অবিশ্বাসীদের দলের নাম লিখিয়ে ফেলেছি, ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্ম বিশ্বাসীকে বিতর্কের জালে আটকিয়ে বিশ্বস্ত বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্ন ছাড়া ভাব সবসময় কাজ করত। তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয়ভেদে চলাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগতো ততদিন। কিন্তু গুণী মানুষ, গুণীর বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শুনে কার কথা, নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলোকে বলি দিয়ে বর্তমানের মানবতার জীবনযাপন করছে। জীবন যুদ্ধে যারা সফল হয়, সেই রকম কেউ আমার কাছে এলে একটি দুঃখবোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছে। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারছি না। যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহর অস্তিত্ব বারবার উপলব্ধি করে। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই। মানুষ মানুষের প্রভেদ খুঁজে পায় না। সবার মাঝে মানবিক দোষ গুণগুলি প্রত্যক্ষ করে। তাই ধর্ম নিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যে ঘটনাটা বলতে যাচ্ছি তার সাথে উপরোক্ত ঘটনাগুলির একটি সম্পর্ক আছে, বিধায় বলতে হলো। আমার এক বন্ধুর নাম ধরুন রফিক। ক্লাস 5 থেকেই বন্ধুত্ব, বছর 2 হলো ওর বাবা গত হয়েছে। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবত ওর কাঁধে সংসারের জোয়ালটা নেমে এসেছে। মা, 2 বোন, 3 ভাই এর সংসার। বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে চাকরিতে লাগাতে। ও মেট্রিক পাস করে পাটকলের সুপারভাইজার হিসাবে ঢুকেছিল সেই কবেই। আজও ওই চাকরিতে লেগে আছে, কোনো উন্নতি নেই, অবনতিও নেই। বন্ধুটি বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনে ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার যার সন্তান সহ। আমি বরাবরই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক এখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোষ, একটু বিপদে পড়েছি। আমি বললাম, নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হবে করব। ও যা বলল তা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে সুস্থ কিনা। জিন ভূত এগুলোর অস্তিত্ব কোনোটাই আমি বিশ্বাস করে না। ওর বক্তব্য অনুযায়ী রাতে ঘুমোতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেওয়ালে খামখায় জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানো অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজই ঘটে যাচ্ছে। আমি বললাম, ওকে, আজ রাতে আমি তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে থাকবো। একটি হকি স্টিক এবং টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস। আমি সময় মতো পৌঁছে যাব। রাত 10টা নাগাদ রাজ্যের সকল কাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। ওদের বাসাটা শহরতলি প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার উপরে একটি দোতলা বাড়ি, তার পেছনে 15-20 গজ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের বাড়িটি হালকা গাছগাছালিতে ঢাকা। ওদের বাড়ির পেছনে আর কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় সেই অঞ্চলকে নাম বলতো নিচু এবং ফসলের জমি ও খালবিলের সমারোহ। রাতের খাবার খেয়ে রাত 12টা নাগাদ আমরা 2 বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নেভানোর পরেই শুরু হবে অত্যাচার। আমাকে আরও বলল, এমন কি কোনো ভয় নেই, এখন পর্যন্ত কোনো ক্ষতি করেনি শব্দ ছাড়া। লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকি স্টিক এবং টর্চ লাইট হাতে বেরিয়ে পড়লাম। বাড়ির চারপাশ ঘুরে দেখলাম, মনের কোণে লুকিয়ে থাকা সন্দেহটা আর রইল না। বাড়িটার 5 গজের মধ্যে কোনো গাছ ডাল পর্যন্ত নেই যে বাতাসে তার টিনের দেওয়ালে টক্কর খেয়ে এ জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এ কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে শুয়ে পড়, আমি একটু পরে আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিড়িয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিতে আবার শুরু হলো একই শব্দ।
এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিচ্ছুটি না বলিয়ে চলে এলাম। আমার অনবরত মনে হতেই লাগলো, প্রশ্ন উদয় হতে থাকলো, কারণ ছাড়া এটা ঘটতে পারে না। কিন্তু কারণটা কি? পৃথিবীর সমস্ত নামকরা মনোবিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পড়ে যাচ্ছে, যুদ্ধই কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিম বাংলা বিজ্ঞান পরিষদের সভাপতি প্রবীর ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম এখন মনে নেই, ভুলে গেছি। সাথে সাথে রফিকের একান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোষ আওয়াজ তোমার ঘরের ভিতর থেকেই কেউ করতেছে, তোমাদের দায়িত্বহীনতায় তোমাদের উপর ক্ষেপে গিয়ে এসব করে তোমাদের উপর প্রতিশোধ দিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করো তো তুমি তোমার 2 বোনকে যেভাবেই হোক তোমাদের সংসার থেকে বের করে তাদের নিজস্ব সংসারে অর্পণ করো, তাহলে বিশ্বাস করো তুমি এ নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপর রফিক মাসখানেক দেন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ রফায় এসে বোনদের স্বামী বাড়ি পাঠিয়ে দেন। এরপর থেকে সেই ভূতেও আর কোনোদিন জ্বালায়নি। আংশিক নয়, ঘটনাটি আসলে পুরোটাই সত্য।